থাকবে না, তারা হিয়ারিং করতে পারবেন। 31শে জানুয়ারি অবধি হিয়ারিং এর ডেট ধার্য হয়েছে। আর তারপর ফেব্রুয়ারি মাসে গিয়ে 7th ফাইনাল লিস্ট হচ্ছে প্রকাশিত হবে। এখন যে প্রশ্নটা উঠছে, মানে প্রশ্ন তো আনক্যানি, যে কোনো প্রশ্নই আনক্যানি, শাসকের কাছে যে কোনো প্রশ্ন সবসময় আনক্যানি হয়। আমাদের দেশে শেষ জনগণনা হয়েছে 2011 সালে, তার আগের জনগণনা 2001। 2021-এ জনগণনা হওয়ার কথা ছিল, হয়নি। জনগণনা করবার দায়িত্ব হোম মিনিস্ট্রির, এবং এটা 2025 আমরা শেষ করতে চলেছি। জনগণনার কোনো লক্ষণ চিহ্ন নেই। পার্লামেন্টে প্রশ্ন করলেও সেই প্রশ্ন অ্যাপিয়ারই করে না। হোমের কোনো কোয়েশ্চেন আজকাল আসে না লটারিতে দিলেও। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং থিং। মানে অন্য বহু ডিপার্টমেন্টের প্রশ্ন অ্যাডমিটেড হয়, তার উত্তর আসে, হোমের প্রশ্ন আর আসে না। হোমের প্রশ্নই হারিয়ে যায়। তো জনগণনার কোনো লক্ষণ নেই। এর আগের যে এসআইআর, সেই এসআইআরটা 2002, এবং যদি ভালো করে দেখা যায় তো 24 মাসেরও বেশি সময় সেই এসআইআরটাই লেগেছিল, 2 বছরের একটু বেশি সময়। তো সেই মানে এসআইআরটা এত, এই যে ইন্টেন্সিভ কথাটার মধ্যেই গোটাটা রয়েছে, ইন্টেন্সিভ রিভিশন। তো ইন্টেন্সিভ রিভিশনের জন্য এক প্রয়োজন একদম লেটেস্ট ডেটা। 2001-এ জনগণনা হয়েছিল, তারপর 2002-এ এসআইআর, 11-র পর তো আর জনগণনাই হয়নি। জনবিন্যাস কিরকম বা কাস্ট সেন্সাস, অন্যান্য অনেক কিছু। তো এখন এই যে যেটা মানে গভর্নমেন্টের কাছে তো সেই অর্থে কোনো ডেটা নেই, মানে যে জনবিন্যাস, জনগণনা, সেগুলোর কোনো ডেটা নেই। তারপরও এসআইআর হচ্ছে, এবং আমরা যে কথাটা বললাম, যে কথাটা বারবার করে আমরা বলেছি, যে এসআইআরটা হচ্ছে আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এই সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর কারণ হচ্ছে, এক হচ্ছে যে বললাম, প্রথম কথা, এটা 2 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া করাটা অ্যাবসার্ড। যে ডেমোগ্রাফির মধ্যে আমরা রয়েছি, ধরুন কদিন আগেও মহারাষ্ট্রের থানে, সম্ভবত দেশের সব থেকে জনবহুল জেলা ছিল, উত্তর 24 পরগনা তাকে ক্রস করে গেছে, জাস্ট সদ্য হয়েছে। আমাদের রাজ্য জনঘনত্ব অসম্ভব, ডেমোগ্রাফিক্যালি পাহাড় রয়েছে, সাগর রয়েছে, প্ল্যাটো রয়েছে, এবং 2 মাসের মধ্যে, সব থেকে আমি যে কথাটা আরো বলতে চাই, এটা থেকে যে আতঙ্ক তৈরি হচ্ছে, আতঙ্কের কারণটা কিন্তু মানে শুধুমাত্র মুখের কথা নয়। মানে কেন্দ্রীয় দলের নেতারা তারা বলছেন এত নাম বাদ যাবে, কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1 কোটি 20 লাখ, কেউ 1.5 কোটি অবধি পৌঁছচ্ছেন, কেউ 1 কোটি রোহিঙ্গাকে বাদ দিয়ে দিচ্ছেন। মানে এই যে নানান ধরনের ন্যারেটিভ, এই ন্যারেটিভ যে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি করেছে। এই পরপর আত্মহননের ঘটনা, একটার পর একটা আত্মহনন কিন্তু হচ্ছে। হ্যাঁ, তোমরা কিছু লিস্ট দিয়েছো, এবং আমি বলছি যে শুধু মানুষের আত্মহননটা, মানে মানুষ তো ভয়ে বা মানে আত্মহনন, একটা যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই আতঙ্ক থেকে আত্মহনন শুধু হচ্ছে নয়, একজন বিএলও তিনি হচ্ছে মারা গিয়েছেন, নমিতা হাঁসদা। তাহলে এই যারা বিএলও অ্যাপয়েন্টেড হয়েছেন, তাহলে এই যে তার উপর প্রেশার টু ডেলিভার ইন আ স্টিপুলেটেড টাইম, যে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভার না করলে ব্যবস্থা হতে পারে সব, তাহলে স্বাভাবিকভাবে এই যে প্রেশার প্রাণ কেড়ে নিচ্ছে মানুষের। শুধুমাত্র আতঙ্কিত হয়ে মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন তা নয়, কাজ করতে গিয়েছেন, মানে সরকারি কাজ, ইলেকশন কমিশনের আন্ডারে তার অ্যাপয়েন্টেড কাজ তিনি করতে গিয়ে, তাহলে তার উপরও তো যে একটা যে মানসিক প্রেশার, মেন্টাল প্রেশার, সেই মেন্টাল প্রেশার হ্যাজ টেকেন ইটস টোল। তাহলে প্রশ্ন হচ্ছে যে হুড়োহুড়িটা কিসের জন্য? ধরুন 2021 সালে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল, 2021 থেকে 2022 কোনো ভোট ছিল না, 2022 থেকে 2023 পঞ্চায়েত অবধি কোনো ভোট ছিল না। তাহলে যদি এসআইআর করতেই হয়, তাহলে 2021 থেকে 2023 অবধি তো 2 বছর একটা লম্বা সময় ছিল, বা 2023-এর পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পর তো 2024-এর লোকসভা অবধি আবার একটা 1 বছরের
গ্যাপ ছিল। এই যে একটা স্পিডি প্রসেস, একটা খুব অল্প সময়ের মধ্যে গোটা বিষয়টাকে স্পিড আপ করা, এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই মনে হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ধরুন আসামে তো মানুষ ডিটেনশন ক্যাম্পে আছেন, 19 লক্ষ মানুষ আছে, 12 লক্ষ কিন্তু ঘটনাচক্রে, তার মধ্যে হিন্দু বাঙালি। ডিটেন মানুষ মানে কিন্তু বাঙালি, মানে আমি একজন গর্বিত বাঙালি, প্রাউড বাঙালি, আমার বাঙালি আইডেন্টিটি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই যে 19 লক্ষ বাঙালি, 12 লক্ষ হিন্দু বাঙালি, 7 লক্ষ ইসলাম ধর্মাবলম্বী বাঙালি, মুসলমান বাঙালি। তো আসামে, এই যে ধরুন আসামের একটা ফরেনার্স ট্রাইব্যুনাল রয়েছে। আমরা কেন হচ্ছে সিঁদুরে মেঘ এই কারণে, তার কারণ হচ্ছে যে এই প্রক্রিয়া যখন এই বিহারেরটা শুরু হয়েছিল, আমাদের কুচবিহারে উত্তম কুমার ব্রজবাসী বলে এক ভদ্রলোক 50 বছর 5 ডেকেডস 50 বছর ধরে কুচবিহারে আছেন। তো তার কাছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়েছে। ফরেনার্স ট্রাইব্যুনাল হচ্ছে ফরেনার ডিটেকশন করবার জন্য। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা অন্য রাজ্যের সরকার, একটা অন্য স্টেটের একজন অধিবাসী 50 বছর ধরে সেখানে স্টে করছেন, তাকে নোটিশ পাঠাতে পারে? তো প্রশ্ন তো উঠবে। কোচবিহারের সংলগ্ন আলিপুরদুয়ার জেলা, ফালাকাটা, একের পর এক নোটিশ, এগুলো তো হচ্ছিলই। কদিন আগে আমরা দেখলাম এই ফরেনার্স ট্রাইব্যুনাল চলে এসেছে একেবারে নদিয়া পর্যন্ত, বাংলার মধ্যভাগে। মানে 550 বছর আগে যেখান থেকে শেখ জ্যোতির্ময় পুরুষ হচ্ছে যাত্রা শুরু করেছিলেন, সেই পর্যন্ত চলে এসেছে। যাদের নোটিশ দিয়েছে তারা কয়েক দশক ধরে এখানে থাকেন, এখানে কাজ করেন। ফরেনার্স ট্রাইব্যুনাল নোটিশ ধরাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে টাইম ফ্রেমটা এমন, এই আতঙ্কের পরিবেশ তৈরি করা। এবং বাংলায় মানে এই যে আমরা দেশের স্বাধীনতার জন্য বাঙালি সব থেকে বেশি রক্ত দিয়েছে। আবার মানে ডিসপ্লেসমেন্ট যদি দেখা যায়, এই যে ডিসপ্লেসড বাঙালি, মানে ডিসপ্লেস মানে স্বেচ্ছায় ডিসপ্লেস নয়, ফোর্স ডিসপ্লেসমেন্ট, বাধ্য হয়ে ডিসপ্লেস বাঙালি, অদ্ভুত। মানে এবং আমি মানে ব্যাপারটাকে আমি মনে করি যে কোনোটাই কাকতালীয় নয়। মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে। মানে হয়েছে বরাক উপত্যকা 21শে ফেব্রুয়ারি 1952 বাদ দিয়ে বাঙালির গর্বের দিন, ভাষার জন্য রক্ত দেওয়া যায় পৃথিবীকে প্রথম বাঙালি দেখিয়েছিল 52 সালের 21শে ফেব্রুয়ারি। তারপরে কাছাড়, বরাক উপত্যকায় শিলচর রেল স্টেশন, ভাষা শহীদ রেল স্টেশন। তো আসামের কাছাড়, বরাক যে উপত্যকা, শিলচর, বাঙালি অধ্যুষিত। তো মানে কেউ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাইলে সেটা যদি রাষ্ট্রদ্রোহ হয়, তাহলে একটা খুব বড় মানে বিগার ডিজাইন, বিগার প্ল্যান এর পেছনে রয়েছে, সেটা ভেবে নিতে কোনো মানে দ্বিধা হয় না আর কি। মানে এই গানটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, কিন্তু সেটা 71 সালে বাংলাদেশ গঠিত হওয়ার পর, পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ হলো, তারপর হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কিন্তু গানটা লেখা হয়েছে তো 1905-এ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, লর্ড কার্জনের বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে রবীন্দ্রনাথ, এই গানটা হচ্ছে সেই গোটা আন্দোলনের একটা যাকে বলে রণধ্বনি, স্পিয়ারহেড। এই গানটার এত প্রভাব, তো সেই গান আর মানে পৃথিবীর কবিতার গান। মানে এবার ধরুন কথার কথা, আমাদের দেশে কোনো জাতীয় ভাষা নেই, দেয়ার ইজ নো ন্যাশনাল, মানে একটা প্রচার আছে, বহু লোকই বলেন হিন্দি হচ্ছে না আমাদের জাতীয় ভাষা। হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়। মানে আমাদের দেশের 22টা যে সরকারি ভাষা আছে, সব ভাষার এক স্ট্যাটাস, কারুর কম স্ট্যাটাস, কারুর বেশি স্ট্যাটাস নেই। কিন্তু বাংলাদেশের জাতীয় ভাষা আছে, বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা। এখন অমিত মালব্যরা মনে করেন যে বাংলা বলে কোনো ভাষা নেই। এখন আমি এই কারণে আতঙ্কিত, আসামের সরকার এবার বাংলায় কথা বললে, যে যুক্তিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইলে অ্যাক্ট অফ ট্রিজন হয়, দেশদ্রোহের মামলা হয়, তাহলে তো বাংলায় কথা বললেও ওটাও তো একটা অন্য দেশের জাতীয় ভাষা আর কি। আসলে মানে এমন একটা পরিবেশ তৈরি করে। এবং আপনি যদি তারিখটা দেখেন, প্রতিদিন ঘটনা ঘটছে, এবং ক্রস সেকশনটাও যদি দেখা যায় রাজ্যের সর্বত্র ঘটছে। এবং শুধুমাত্র মানুষ
আত্মহননের পথ বেছে নিয়েছেন তা নয়, এই প্রেশার না নিতে পেরে যে ফোর্সড, এই যে এই নির্দিষ্ট এই প্রথম কথা এই সময়ের মধ্যে এই কাজ করাটা খুব অ্যাবসার্ড, সেই অ্যাবসার্ডিটিটা থেকে মানে অ্যাবসার্ডিটিতেও মানুষকে বাধ্য করা হচ্ছে, সেখানে ব্রেন স্ট্রোকের ঘটনা ঘটেছে। তো এরা সবাই এসআইআর এর শহীদ, মানে এসআইআর এদের রক্ত নিচ্ছে আর কি, এবং মানে শেষ অবধি আজ মানে সবে শুরু হয়েছে, কদিন হয়েছে, কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানেন না। বিরোধীদের একটা মানে একটা স্ট্যান্ড আছে, তাদের ন্যারেটিভ, যেমন শুভেন্দু অধিকারী বলেছেন যে এসআইআর করার কারণ হচ্ছে একজনও অনুপ্রবেশকারী ভোটারের ভোটাধিকার থাকবে না। এবং তুমি যে দুটো পয়েন্ট দিলে, একটা হচ্ছে এত দ্রুত কিভাবে হচ্ছে, সেক্ষেত্রে ফরেনার্স রিজিওনাল রেজিস্টার্স অফিস অর্থাৎ FRIO, যারা বিদেশি নাগরিক চিহ্নিত করতে পারে, তারা ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছে। তার মাধ্যমে এই প্রসেসটাকে অনেকটা এক্সপেডিট করা যাচ্ছে, মানে দ্রুত গতিতে করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। তারা অত্যন্ত দ্রুত বিভিন্ন ডেটাবেসকে যেহেতু আজকে কম্পেয়ার করা যাচ্ছে, 2002 সালে যে পরিমাণ ডেটাবেস আমাদের হাতে ছিল এবং যেটা অনলাইন মানে অত্যন্ত দ্রুত যেগুলোকে কম্পেয়ার করার বা ট্যালি করার সুযোগ ছিল না, সেগুলো করা গেছে, টেকনোলজিক্যালি অনেকটা উন্নত হয়েছে। ডেড, শিফটেড, ডুপ্লিকেট, অ্যাবসেন্ট, এই 4 ধরনের ভোটারদের নাম মূলত বাদ দেওয়ার চেষ্টা করা হবে। সেই কারণে আজকে টেকনোলজিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই এসআইআর করা সম্ভব, 1। 2 হচ্ছে এই যে নমিতা হাঁসদার বিএলওর যে মৃত্যু ঘটেছে, তোমাদের ন্যারেটিভ হচ্ছে এই কাজের প্রেশার সহ্য করতে না পেরে, কিন্তু উল্টো দিকে বিরোধীদের এ বক্তব্যও আছে যে রিসেন্টলি একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে বিএলওকে একজন তৃণমূল কর্মী লিটারেলি প্রেশার করছেন যে কেন তুমি আমাকে বা আমার দলের লোক ছাড়া এসআইআর এর ফর্ম বিলি করতে চলে গেছো। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে সেই প্রেশারটার জন্যও কিন্তু এই বিএলওর মৃত্যু ঘটে থাকতে পারে। 3, শ্রমিক ভট্টাচার্য বলেছেন এসআইআরকে ঢাল করে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইয়োর টেক অন দ্যাট? প্রথম কথা হচ্ছে যে মানে 1, 2, 3, 4 করে যদি আমি বলি, এই যে টেকনোলজির ডেভেলপমেন্ট, টেকনোলজি তো মানে এগোয়ে, 2002 এর টেকনোলজি সেই সময় আর আজকের টেকনোলজির চেঞ্জ হবে, টেকনোলজি এগোয়, টেকনোলজিতে চেঞ্জ হয়, টেকনোলজির সুফল মানুষের হচ্ছে মানুষের মানে প্রাপ্য আর কি। আবার পেগাসাসের মতো জিনিস আছে, টেকনোলজিকে ব্যবহার করে যেভাবে আমাদের দেশের বিরোধীদের ওপর নজরদারি করা হয়, এসব আছে। আমি যাই হোক তার মধ্যে ঢুকতে চাইছি না, আমি এটার মধ্যে স্পেসিফিক্যালি যেটা আমি প্রথম বলি যে এই যে ফরেনার্স ট্রাইব্যুনাল, যে আমি আগের পার্টেও বললাম ফরেনার্স ট্রাইব্যুনালের কথা, আমাদের যে রাজ্য আন্তর্জাতিক সীমানা আছে, আমাদের বড় আন্তর্জাতিক সীমানা, এবার বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা, সেই ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে আমরা ছাড়াও আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এটা শেয়ার করছে, এবং এই শেয়ারিংটায় টেরেনটাও খুব ইম্পর্টেন্ট। এখানে রিভাররাইন টেরেন রয়েছে, হিলি টেরেন্স রয়েছে। তুমি যদি মেঘালয়ের ডকি ওই জায়গায় হিলি টেরেন, পার্বত্য টেরেন রয়েছে, রিভাররাইন টেরেন রয়েছে, সেমি হিলি টেরেন রয়েছে, আবার প্লেন রয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে প্রশ্ন উঠতো না যদি এই 4টে রাজ্যে এসআইআর হতো, এই যে সিলেক্টিভ যে ব্যাপারটা, সিলেক্টিভ প্রসেসটা, মানে আসামে তো ভোটও রয়েছে, আমি আসামে এসআইআর